প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন যে গত ১৮ তারিখে ফরিদপুরের মধুখালীর আ ডুমাইন পঞ্চপল্লীতে যে মর্মান্তিক মধ্যযুগীয় কায়দায় ২ ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনাটি আমরা বাঙালি জাতি তো আমরা খুব দ্রুত ভুলে গিয়েছি। এখন নানান ইস্যু সামনে আছে আমরা দেখছি সেগুলো। তো সেই ঘটনাটার বেশ কিছুদিন অতিবাহিত হলেও সেই ঘটনার কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। সেই মায়ের কান্নাও শেষ হয় নাই। ২ জনের মৃত্যুর পর মন্ত্রী মহোদয় এলাকায় গিয়েছিলেন এবং তিনি গিয়ে আ একটা মুরগি, একটা ছাগল, একটা গরু, ৳২,০০,০০০ এরকম কি যেন দেয়ার কথা বলে এসেছিলেন। সেটাও এখন পর্যন্ত তাদের পরিবার পায় নাই। গতকালকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। যে ভিডিওটা আমার কাছেও এসে আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন তাদের এক নেতা সেখানে চেয়ারে বসে তখন পর্যন্ত সবাই জীবিত। তাদেরকে হয়তো হালকা মারধর করা হয়েছে, হাত বাঁধা, পিছন দিকে এই অবস্থায় তাদের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে একজন এবং তিনি বলছেন যে অ্যা সবকিছু স্বীকার করতে না হলে কিন্তু আ মার তো দিবেই, হাত পা তো গুঁড়ো করে দিবেই। তারপরে আবার তাদেরকে সারা জীবন জেলখানায় কাটাতে হবে। বাস্তব কথাটা বললাম। আর না হলে তোর গিরে মাটি নড়ার মতো কিছু থাকবেই না। আরো জেল কাটতে কাটতে মারা। তো এরকম কথাবার্তা বলছে, তাদেরকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছিল। সম্ভবত তারা স্বীকারোক্তি দেয় নাই, যে কারণেই তাদেরকে এই অমানুষিক পৈশাচিকভাবে তাদেরকে হত্যা করা হয়। একজন মানুষ যদি কোনো মন্দিরে আগুন দিয়ে থাকে কিংবা কোনো মন্দির সম্পর্কে বাজে কথাও বলে থাকে, সেটাকেও আমি অপরাধ মনে করি। তার বিচার হওয়া প্রয়োজন। বিচারের জন্য বাংলাদেশে আইন আছে, বিচার আছে, পুলিশ আছে। অতএব সেখানে বিচার হতে পারত। তারপরে ধরলাম যে উত্তেজিত জনতা কিছুক্ষণ তাদেরকে মারধর করল, সেটাও মেনে নিলাম। কিন্তু ২ জন মানুষকে পিটাতে তারপরে মেরে ফেলা, তাদের চোখ পর্যন্ত উপড়ে তোলা, এটা কোন পৃথিবীতে আমরা বসবাস করি? সেই মানুষগুলো সেখানে বসে তারপরে আমি মনে করি এটা একটা পরিকল্পিত, একদম হাতে ধরে একটা হত্যাকাণ্ড। তারা সেখানে তাদের সাথে কথা বলছেন, কথা বলার পরে তারা উত্তেজিত যেসব হিন্দুরা আছে তাদের হাতে তাদেরকে তুলে দিয়ে এসেছেন এবং তাদেরকে হত্যা করা হয়েছে। অতএব এখানে যারা এটা মধ্যস্থতা করতে সেখানে পৌঁছেছিল, জনপ্রতিনিধি থেকে শুরু করে হিন্দুদের যেসব নেতারা আছে, সবাই এটার জন্য বিচারের আওতায় আসা উচিত এবং তারা সবাই আমি মনে করি খুনি। কিন্তু আ পরিতাপের বিষয় হচ্ছে এখন পর্যন্ত যাদেরকে কালকের এই ভিডিও কিংবা আগের ভিডিওগুলোতে দেখা গেছে, তাদের কাউকেই এখন পর্যন্ত আটক করা হয় নাই। উপরন্তু আমরা যতটুকু শুনছি যে সেখানে মুসলমান বিভিন্ন আ আ রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন এরকম বিএনপি জামায়াতের লোকজন তাদেরকে পরিকল্পিতভাবে ধরপাকড় করা হচ্ছে। তারা বাসায় ঘুমাতে পারছেন না। আর অন্যদের ব্যাপারে আবার নাটকীয়ভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে, ধরিয়ে দিতে পারলে তাদের পুরস্কার। আমার কথা হচ্ছে যে সেই ঘটনা ঘটবার পরপর তারা সেখান থেকে পালিয়ে গেল কিভাবে? এখন তাদেরকে ধরার জন্য তারা পুরস্কার ঘোষণা করছে। আমি মনে করি এটাও ওই নাটকেরই আরেকটা অংশ। এটা নিয়ে বিচার হবে না এবং বিচারের জন্য যে গণমাধ্যম সরকারের উপরে চাপ সৃষ্টি করবে, সেই গণমাধ্যমও আসলে আ আমি মনে করি না যে এটা নিয়ে কাজ করছে। তারা এটাকে আ যতটুকু সোশ্যাল মিডিয়াতে এসেছে ততটুকুকে কাভার করার জন্য ১ দিন ২ দিন সংবাদ পরিবেশন করেছে। তারপরে সেটা নিয়ে কোনো ফলো আপ নেই, অনুসন্ধান নেই, কোনো কিছুই নাই। সেই পঞ্চপল্লীতে এখনো কি ঘটছে সেটাও আমরা বাংলাদেশের মানুষ জানি না। যাই হোক, আমার সাথে আজকে উপস্থিত আছেন সেই ঘটনায় শহীদ আশরাফুল এবং আশাদুল তাদের মা। তিনি এখনো মাঝে মধ্যেই যতটুকু জানতে পেরেছি যে তার সেই সন্তানদের কথা মনে হলেই আ কান্না করছেন। কখনো জ্ঞান হারাচ্ছেন। সেই কষ্টের কথা এখনো তিনি ভুলতে পারেননি। তার উপরে গতকালকের যে ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে জলজ্যান্ত ২ জন মানুষ, একদম সুস্থ সবল ২ জন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষ ২ জন সেখান থেকে নেই এবং অন্য যে ২ জন আছে তাদের অবস্থাও খুবই আ গুরুতর। তাদের কোনো খোঁজও নেই, তাদের নিয়ে গণমাধ্যমে কোনো নিউজও নেই। এদের ভেতরে একজন সম্ভবত এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য তার ঢাকাতে নিয়ে যাওয়া হলেও সেখানে তেমন কোনো আ
উম ফলপ্রসূ কোনো কিছু হয়েছে বলে আমরা জানতে পারিনি। যাই হোক, কি অবস্থা সেদিন কি ঘটেছিল সেটা আমরা আ আজকে শুনবো এবং পাশাপাশি আপনারা যে ভিডিও কিছু ফুটেজও আমি এখানে আপনাদের দেখাবো সেটা থেকে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে আসলে ফরিদপুরে আ যেই ২ জনকে হত্যা করা হয়েছে, তারপরে সরকারের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে স্থানীয় যেসব মানুষজন এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিচারের ব্যাপারে কতটা প্রহসন করা হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি। তার মা এবং মামা আব্দুর রহিম দুজনই আমাদের সাথে যুক্ত আছেন। ১ম এ আমরা তার মার কাছ থেকে শুনি কি ঘটেছিল এবং কি হচ্ছে এখন পর্যন্ত। আপনার ছেলেদের সাথে কি হয়েছিল? ওই যে ওই ঘটনার একটু বর্ণনা দেন তো, যে ওদের সাথে আপনার সবশেষ দেখা হইল কবে? তারপর ওইখানে গেল বা সবচেয়ে ঘটনার কথা ঘটনাটা এখন হলো পর্যন্ত কি জানতে পেরেছেন? কিভাবে তাদেরকে হত্যা করা হইলো এটা একটু আমার কাছে ঈদে হলো মঙ্গলবারের দিন আমার কাছে আসে। ঈদ হলো বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারের দিন কাজে যায়। ১৫ তারিখে হলো কাজে যায় আমার ছেলেরা। তো ঐদিন সকালবেলা ১০টার দিক ফোন দিছি, "বাবা তোমরা কোথায়? কি খাইছো?" বলছে যে, "আম্মু আমরা অ অন্য জায়গা" কইছে যে বলছে যে, "এক জায়গায় কাজে আইছি।" আমি শুনি নাই যে কোন জায়গায় কাজে। তো আমি কইছি, "বাবা তোমরা খাইছো?" বলছে, "না আম্মু আমরা নতুন এক জায়গায় কাজে পাঠাইছে। আমরা বাজার সদাই করব তারপরে আমরা খাবো।" পরে আসার সময় আবার ফোন দিছি যে, "বাবা তোমরা কি খাইছো? কি রান্না করছো?" কয়, "আম্মু ডাল রান্না করছি আর হলো ভাত।" এলে ১৫ তারিখই ওদের সাথে আমার আলাপ হয়। ১৬ তারিখে আবার মানে খানা খাই যখন ওই টাইমে আবার আমি ফোন দেই। ১৬ তারিখে আবার ফোন দিছি, "বাবা তোমরা কি খাইছো কি?" ফোন দিয়ে আগে সালাম দিছি। উনার সাথে জিজ্ঞাসাবাদ করছি। ও আমার সাথে জিজ্ঞাসাবাদ করছে। তখন বললাম যে, "বাবা তোমরা খাইছো?" বললে যে, "আম্মু আজকে আমাদের আরেক জায়গায় কাজে পাঠাইছে।" আমি কইলাম যে, "বাবা তোমরা কি খাইছো?" কইলো, "না আমা খাইনি।" তা আমি কইলাম, "তোমরা এক যাইতে আরেক জায়গায়, আরেক যাইতে আরেক জায়গায় তোমরা এত কষ্ট করো বাবা। তোমরা সঠিক সময় তোমরা খাইয়ে নিও বাবা। তোমরা এত কষ্ট করে কি করবা? তোমাদের জীবনে যদি এত কষ্ট হয় তাহলে কামাই করে কারা খাবে? কিরা খাবে?" আমি আমি এই কথা বলেছি। ১৬ তারিখে কথা বলছি। রাত্রেও আবার ওই ইশার পরে ওই টাইমে মানে যে সময় খানা খাই ওই টাইমে ফোন দিছি। বলল যে ঐদিনও বলছে যে, "মা আমরা ডাল রান্না করছি।" ১৭ তারিখে আর আমি কথা বলতে পারিনি। ১৭ তারিখে আমার ফোনে হলো টাকা ছিল না। ১৮ তারিখে যেমন আমার ভিতরে অনেক অশান্তি লাগতেছে। অনেক খারাপ লাগতেছে বাচ্চাদের জন্যে। ওই যে ১ সপ্তাহ এসে থাকি গেছে। তা আমার বড় ভাইয়ার ফোন নিয়ে বললাম যে, "ভাইয়া ফোনটা দেন আমার বাচ্চাদের সাথে একটু কথা বলব।" তা তখন ফোনটা দিলি আমি মনে হয় মাগরিবের আজানের মনে হয় ০.৫ ঘন্টা আগেই ফোনে কথা বলছি। আশরাফুল বড় ছেলের সাথে। বড় ছেলের সাথে তা আমার আবার ১৮ তারিখে আমার হলো গলায় টন্স হইছে। আমি ফরিদপুর জনতা হসপিটালে হলো ডাক্তার দেখাই। তো সালাম দিয়ে বলছে, "আম্মু কেমন আছো?" আমি কইছি, "আব্বু ভালো আছি।" তা কইছে, "আম্মু তুমি কি ডাক্তার দেখাইছো?" আমি বলছি, "হ।" আমি তো ডাক্তার দেখাইছি। কইছে, "আম্মু তুমি ঠিকমতো ওষুধ খাওয়া-দাওয়া করো, ঠিকমতো কোনো টাকার চিন্তা করো না, আমরা আছি।" এই কথা বলেছি। পরে ওর ফোনে আবার ওই টাচ ফোন তো ওই ফোনের ভিতরে ওই বালি আর হলো সিমেন্ট দেই মনে হয় জাম হয়ে গেছে কথা স্পষ্ট আসে না। আমি আবার বলেছি, "বাবা আজকে তোমরা কোন জায়গায় কাজ করতেছো?" জিজ্ঞাসা করছি যে, "বাবা আজকে তোমরা কি সেই জায়গায় কাজ করতেছো না কোন জায়গা?" তো ও বলছে যে, "পঞ্চপল্লী।" বলে, "পঞ্চপল্লী।" তা আমি তো পঞ্চপল্লী কোনদিন নাম শুনিনি। আমি বলছি, "বাবা কোথায় সে পঞ্চপল্লী?" তা বলছে যে, এ মা মানে এই কথাটা খালি জিজ্ঞাসা করছি। করার সাথে ওই ফোনটা কাইটে যায়। আমি মনে করছি যে সন্ধ্যার পরে ইশার টাইমে আবার আমি বাচ্চাদের ফোন দেব। এর ভিতরে আবার আমি আর ফোন দিতে টাকা ভরতে পারিনি। তা মনে করছি কথা তো আলাপ-সালাপ বলিছি, কথা বলিছি। আমি কালকের পরেই ফোনে টাকা ভরে আবার কথা বলবানি। এর ভিতরে আনুমানিক ১০টা রাত ১০টার সময় আমার দেবর মানে আমার ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে, "ভাবি আপনার ২ ছেলে হসপিটালে।" যে কালে বলছে ২ ছেলে হসপিটালে। আমি বলতেছি মনে ভাবতেছি যে আমার ২ ছেলে যদি হসপিটালে থাকে তাহলে আমার মনিকে তো কোনো অসুবিধা নাই। সন্ধ্যার সময় যেহেতু কথা বলছি, আমার ছেলেরা তো বলতো যে, "আম্মু আমার এই সমস্যা, এইটা হইছে।" আমি বিশ্বাস করতেছিনি। তারপরে আবারও ফোন দিছে। মানে এরপরে আবার মানে ১০-২০ মিনিট পরে আমার এক দেবরের বোর দিয়ে কথা বলাইছে। যে, "আশরাফুলের আম্মু তোমার মনিরা হসপিটালে।" তখন আমি মনে করছি ওরা কি কোনো প্ল্যান নিয়ে ষড়যন্ত্র কারণ আমি থাকি আমার বাবার বাড়ি।
মনে করছি কি যে ওরা কি কোনো প্ল্যান নিয়ে আমারে কি ষড়যন্ত্র করে এই কোনো কিছু করতেছে নাকি? মানে এই মানে মনের সাথে এই প্রশ্ন করতেছি। তখন আমার ফোনে আমার ওই হাসব্যান্ডের বাড়ির অনেক নাম্বার ছিল। মানে আশেপাশের অনেক নাম্বার ছিল। তখন আমি তাদের ওই ফোনে মানে যে এই কথাটা সত্যি কি না মিথ্যা আমি যাচাই করে নেই। তখন আমি ফোনে কথা বলি। অনেকজনে ফোন দেই। অনেক। তখন রাত মনে হয় ১২টা ১টা আনুমানিক। ১২টা বেজে গেছে। মানে তখন আমি ফোন দিছি। অনেক ফোনই বন্ধ। কিন্তু আমার এক ননদের ফোনে ফোন দিছি। সে বলল কি, "ভাবি আমি তো মনিকের খবর আমি বললাম, "আপনি কোন জায়গা?" বলল যে, "আমি আমার মেয়ের বাড়ি।" তা আমি বললাম যে, "আমার মনিকের বলে এই হইছে।" কয়, "ভাবি আমি তো বাড়ি না। আমি আপনার খবরটা দিতে পারলাম না।" তখন আমি একবার উঠতেছি, একবার বসতেছি, একবার উঠতেছি, একবার মানে আমি শুতে আর পারতেছি না। মানে খবরটা শুনে মানে নিজের কাছে নিজের অনেক খারাপ লাগতেছে। কিন্তু অত রাত আমি কিভাবে বেরোবো? যেহেতু বলতেছে হসপিটালে। আমি অনেক জিজ্ঞাসাও করতেছি। ও এর ভিতরে আবার ফোনটা বলতেছে কি, এর ভিতরে আবার আমার মনির ফোনে ফোন দিছি যে, আমি আমার ছেলেদের কাছে আগে জিজ্ঞাসা করে নিই সত্যি না মিথ্যে। পরে ফোন দেই, ফোন ধরে হলো লিটন। মানে ওই ফোনটা রিসিভ করে হলো লিটন। আমি লিটন একবার খালি বলল। আমি বললাম, "এই লিটন" মানে আমি ওর কাছে জোর তাপ দিয়ে বললাম, "এই লিটন আমার আশরাফুলের কি হইছে রে?" কয় যে, "সমস্যা হইছে।" কয় না যে কি সমস্যা হইছে। আমি কই, "ওরা কোথায়?" কয়, "হসপিটালে।" তাহলে ওরা আমার ভাইঙ্গে কয় না যে মারামারি হইছে কিংবা আপনার মনিকের মাইরে ফেলাইছে। এরকম কোনো তথ্য আমার কাছে দেয় নাই। তখন লিটনের কাছে ওই শব্দটাই খালি আমি শুনেছি। শোনার পরে আর ওর ওর অনেকবার ফোন দিছি। কিন্তু আমি ফোনে ও ফোন রিং করছে, অনেকবার ফোন দিছি। ও ফোন রিসিভও করে নাই। আমার সাথে আর কথাও বলে নাই। তখন আনুমানিক রাত ২টা বাজে। তখন হলো আমার দেবর আবারও ফোন দিছে। "ভাবি আপনার মনিকের ফরিদপুর নিয়ে গেছে।" তখন আমি ওই যে যে কাজে যার নিয়েছে জালন, ওর নাম্বারটা আবার জোগাড় করছি। মানে ওর বোন আবার আমাদের বাড়ির পাশে বিয়ে দেয়া, তার বাড়ি স্বাস্থ্য গেছি। বোন। মানে তার চাচাতো বোন যে ওই বাড়ির ভিতর যেহেতু ওর বোন জালন আচ্ছা। দিছে নি, ওই বাড়ি গেলে আমি ওই নাম্বারটা জোগাড় করতে পারবো। তখন ওই বাড়ি যেয়ে নাম্বার জোগাড় করছি। জোগাড় করলেই জালনের ফোন হলো বন্ধ। পরে আমি আবার ওই জালনের যে বউ নাই তারে বলছি, "কাকা তাহলে জালনের ফোন যেহেতু বন্ধ, তাহলে ওর বাবার ফোন নাম্বারটা আমার কাছে দেন। আমি কথা বলি।" এই কথা বলি সেই নিজের ফোন দিয়ে ওই জালনের আব্বার সাথে কথা বলে। কথা বলি জিজ্ঞাসা করছে যে, "আব্বা কোথায়?" তা বলছে, "আমরা থানায়।" তখন আমার মনের ভিতর বাড়িতে উঠিছে যে নিশ্চয়ই কোনো কারণ হইছে। তারপরে যে বলছে তা না, তারপর বলছে কি, ও আমি এর ভিতর আবার ওই যে চাচা ওই শ্বশুরের কাছে শুনবার বলছি যে, "শোনেন তো শাহজাহানের ২ ছেলে আশরাফুল, আসাদুল ওকার কি হইছে?" তখন যেই এই কথা জিজ্ঞাসা করেছে তখন বলছে যে, "উগার ২ ছেলেই ফরিদপুর হসপিটালে মারা গেছে।" তখন ফরিদপুর আমার ২৫০ ফিটের কাছে আমার এক খালাতো বোন ২৫০ ফিটের পাশেই। তার মেয়েরাও হসপিটালে চাকরি করে। মানে নার্সিং করতেছে। তখন আরো অনেক এলাকার নার্সিং ছেলেরা ওই বাসায় আমার খালাতো বোনের বাসায় করে। মানে নার্সিং করে প্রশিক্ষণ করতেছে। তখন আমার খালাতো বোনরে ফোন দিয়ে যে, "আপা আপনি তদন্ত নেন। ৫০০ বেডে হসপিটালে যেয়ে তদন্ত নেন যে আশরাফুল নামে ১১ টা আনুমানিক ১১ টা এর ভিতরে কোন রুগী কি ভর্তি হইছে নাকি?" তখন কয় তখন তারা যায়ে বলে, তখন তারা কয়, "কোন বিষয় নিয়ে ভর্তি হইছে?" মানে এই জিজ্ঞাসাবাদ করছে। তখন আমার বোন আবার আমারে ফোন দিছে, "আয়েশা তুমি জিজ্ঞাসা করো যে কি উপলক্ষে ওই বাচ্চাদের মারছে? এই রুগীর কি সমস্যা? না বললে তো আর বাই করতে পারবে না। অনেক রুগী।" তখন আমি আবার ওই যে আমার চাচার কাছে গেছিলাম, ওই জালনের বউ নাই। সে বলছে যে সে আবার জিজ্ঞাসা করছে। বলছে যে এরকম পঞ্চপল্লীর লোকেরা ওই পূজার ঘরের ওই আগুন ধরানোর বিষয় নিয়ে আমার মনিরা ডাক দিছে যে আপনাদের এই যে ঘরে আগুন ধরে গেছে তারা ওই সন্দেহমূলক করে আমার মনিকের মারধর করে মারিয়ে ফেলেছে। তখন আমার বোন ওই বিষয় নিয়ে হাসপাতালে গেছে, শুনেছি জিজ্ঞাসাবাদ করছে। তখন তারাই বলছে যে হ্যাঁ, এই যে আশরাফুল আসাদুল ২ ভাই মারা গেছে। তখন আমারে ফোন দেয় যে আইসা তোমার ২ ছেলেই মারা গেছে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত যেই ঘরের ভেতরে এই ঘটনা, তারপরে আমরা আরো অনেকের নাম শুনছি, চেয়ারম্যান, অজিত আরো কার নাম শুনছি।
এই মূল যে আসামিরা, এই আসামিদের ভেতরে কাউকে কি এখন পর্যন্ত আটক করা হয়েছে? না, আমরা সঠিক জানতে পারিনি। মানে আপনারা যে অবস্থা এখন বিচার বা আটকের যে গ্রেপ্তারের যে অবস্থা চলছে, এটাতে আপনারা সন্তুষ্ট? না, আমি ফাঁসি চাই। আমার কথা যে আমার বাচ্চাকে যারা হত্যা করছে, আমি ওই যারা আমার বাচ্চাকে হত্যা করছে, আমি তার হত্যার বদলে হত্যা চাই। আমি এই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। না ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীর কাছে ওই বিচার চান। আমরাও প্রধানমন্ত্রীর কাছে ওই বিচারই চাই। কিন্তু আমি বলছি যে ফাঁসি তো হবে বিচার হওয়ার পরে তারপরে। কিন্তু এখন পর্যন্ত অ যে অবস্থা চলছে তাদেরকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া মাঝখানে দেখলাম যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো এই যে ঘটনা এত বড় একটা ঘটনা ঘটলো সেখান থেকে সবাই পালিয়ে গেল, কাউকে ধরা গেল না। এবং এখন অজ্ঞাত লোকজনকে ধরছে। সেইখানে যাদেরকে ধরা হচ্ছে তাদের ভেতরে অনেকে শোনা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলেরও নেতাকর্মী এরকমও শোনা যাচ্ছে। তো এই যে ধরপাকড় যা যে অবস্থায় মানে মানে এই মুহূর্তে যেটা চলছে এইটাতে কি আপনারা সন্তুষ্ট কিনা? না, মানে কেন সন্তুষ্ট না কেন? মানে আপনারা মানে আপনাদের ক্ষোভটা কোথায়? আমি যেদিন ওই স্কুলের ভিতর যারা আমার ছেলেদের হত্যা করছে সবাই যেদিন ফাঁসি হবে তখন আমি সন্তুষ্ট হব। তার আগে আমি সন্তুষ্ট হব না। কারণ আমার বাচ্চারা তারা নির্মমভাবে হত্যা করছে। আমি তাদের ফাঁসি যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি খুশি না। আমি ওই বিচারে রাজি না। ফাঁসি হবে তখন আমি ওই বিচারে রাজি। কারণ আমার বাচ্চারা তো নির্দোষী। হুম, হুম, হুম। আমার বাচ্চারা অন্যায় করতো, আইন ছিল। আইনের মাধ্যমে আমার বাচ্চাদেরই দিত, শাস্তি দিত। আইন করতো। ওনারা নিজে হাতে আমার বাচ্চাদের হত্যা করলো। এর বিচার আমার যেহেতু আমার বাচ্চাদের হত্যা করছে, আমি ওই হত্যার বদলে হত্যা চাই। তাদেরকে তো আর ফেরত দিতে পারবে না। তো আর্থিক একটা সুযোগ সুবিধা অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া উচিত। তো এখন পর্যন্ত মানে বাংলাদেশ সরকারের বা স্থানীয় যে আপনাদের জনপ্রতিনিধি আছে, তারা কি পরিমাণে আপনাদেরকে আর্থিক সহায়তা করেছে? তারা এমনি আশ্বাস দিছে যে বলছে যে আমার একটা ঘর দিয়ে দেবে, একটা গাভী কিনে দেবে, ২ টা ছাগল দেবে। কিন্তু আমার তো বাচ্চা হারা। বাচ্চা হারায় তো আর আমার ওইটাই পরিপূর্ণ হচ্ছে না। আমি তো বাচ্চা হারা। আমি কি সেই বাচ্চা ফিরে পাবো? আমি ফিরে পাবো। আমার মনে শান্তি এই সময় পাবো। যখন দেখো যারা আমার বাচ্চাকে হত্যা করেছে, তাদের হত্যা হইছে তখন আমার মনে শান্তি পাবো। যা বললেন এই যে ছাগল, গরু, টাকা-পয়সা এগুলো কি আপনি হাতে পেয়েছেন এখন পর্যন্ত? না, আমি বাজেট করছে এখন জানি না কোন কে সময় দেবে না কি। এটা কে দিবে বলছিল আপনাদেরকে? এটা আমাদের এটা আসলে আমরা ওই জায়গায় উপস্থিত ছিলাম না। তো আমাদের মাননীয় মন্ত্রী উনি অনেক সুন্দর করছে যে আ আমার যে বউ নাই তার একটা গাড়ি হয়তো শুনছেন যে কিছুদিন আগে চুরি হয়ে গেছিল। তারা একটা গাড়ি কিনে দিতে চাইছে। আবার তার যে হুম, কিছু ঋণ ছিল সেটা ঋণের টাকাও দিয়ে দিতে চাইছে মন্ত্রী সাহেব। মানে তো ৳২,০০,০০০ তারা দেয়ার ঘোষণা করছে। আর এর ভিতরে মন্ত্রী সাহেব উনি আমাদের যে মাননীয় মন্ত্রী উনি বলছে যে মানে আমার বোনকে যেহেতু তারই ২ টা ছেলে এভাবে শহীদ হইছে, তার ছেলের জন্য আমরা একটা বাড়ি নির্মাণ করে দেব। আর একটা ভালো দেখে একটা গাভী আর ২ টা ছাগল। যাতে কতদিন উনি আগে এটা লালন-পালন কতদিন করে আগে বলছিল মোটামুটি এটা? এটা কতদিন এটা আগে হয়তো বিগত ১ সপ্তাহ হইতে পারে। হুম, হুম। মানে যাই হোক যেকোনো ১ সপ্তাহের ভিতরে যেকোনো একদিন হয়তো ৭-৮ দিন অতটা খেয়াল হবে না। তো আমাদের এরকমের করছে। তারপরে আমরা আমাদের মন্ত্রী সাহেবের বাসায়ও গিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করছে যে এর সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আ খুব, খুব দ্রুতভাবে আরকি তাদের আ ধরা আরকি তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিছে। সে বলছে যে এরকমের দুর্ভাগ্যজনক ঘটনা যাতে আর না ঘটে। আর যারা এর সাথে জড়িত আমরা তাদেরকে আমার বোনকে আশ্বাস দিচ্ছি যে তাদের খুব দ্রুতই বিচারের আওতায় আনা হবে এবং কি বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে। এই করা কথা করা করা বলছে হচ্ছে মাননীয় করা হচ্ছে সেটা? মানে এখন পর্যন্ত যে অবস্থা আপনার মনে হচ্ছে যে মন্ত্রী যেটা বলেছে সেইভাবে কাজ হচ্ছে মনে হচ্ছে আপনার? এখন তারা তো অনেক যেহেতু আমরা যতটুকু দেখতেছি গণমাধ্যমে তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আ তবে যে আসামিগুলি ধরা পড়ছে তারা বলছে গণমাধ্যমে আমাদের ডিসি মহোদয় নাকি দেখছি আরকি ফোনে
যে 11 জন না 12 জন তারা আটক করতে সক্ষম হয়েছে। কিন্তু এর ভিতরে যে আপনি তো হয়তো জানেন যে 30 তারিখে যে ভিডিওটা গণমাধ্যমে দেখা গেছে যে ওর ভিতরে যারা ছিল পরিষ্কার মুখ, সবার সুন্দর করে চেহারা দেখা গেছে। এখন হয়তো এটা দেখার পরেও প্রশাসনের যারা এই দায়িত্ব আছে তারা হয়তো করতে পারবে যে এর সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের হয়তো আইনের আওতায় খুব দ্রুত আনতে পারবে তারা। হয়তো আমার মনে হচ্ছে এটা। কিন্তু সেইটাও তো বেশ কয়েকদিন হয়ে গেল। মানে এখন পর্যন্ত সেই চেয়ারম্যান কিংবা ওইখানকার যেসব হিন্দু যেই নেতারা আছে তাদের কাউকে যে ভিডিওটার কথা বলতেছি এটা হলো গতকাল 30 তারিখ, মানে একদিন আগে এই ভিডিওটা পরিষ্কারভাবে আর কি গণমাধ্যমে দেখা গেছে যে ওই ভিতরে মানে আমাদের বাইক নিয়ে গেছে তখন কিন্তু কোনো অত্যাচার করা হয়নি। ওদেরকে মানে বাঁধতেছে, ওদেরকে মারার একটা প্রস্তুতি, মানে স্কুলের রুমের ভিতরে আটকানো দেখা গেছে। আর বাহিরে অনেক লোকজন আছে ওর ভিতরে, এখন হয়তো চেয়ারম্যানের দেখা গেছে, মেম্বার, তারপরে ওই জায়গা আরো ছিল অনেক লোকজন। এখন সবাই তো আর চিনি না, গণমাধ্যমে ওই চেয়ারম্যান মেম্বারের কথা উল্লেখ করছে, সেই হিসেবে আর কি ওই দুইটা মুখ একটু চিনা। এটা হয়তো পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের একটাই দাবি, হয়তো আপনার মাধ্যমে হয়তো দেশ দেখবে, মানে সারা দুনিয়াবাসী হয়তো দেখবে, তবে আমাদের একটাই, আমাদের প্রধানমন্ত্রী ওর ভিতরে যারা নিরীহ তাদের কথা বলবো না, কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যে শাস্তি হওয়ার দরকার, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি করবে আশাবাদী আমরা। কি আমার এই যে বোনের 2 সন্তান হারাইছে, এমন সন্তান, এমন কোল হারার জন্য কোনো মা না হয়। অতিশেরে একটা কথাই বললি, আমার বোনও অসুস্থ, আমরা ওর সাথে অসুস্থ, কারণ এমন একটা ঘটনার পর কোনো পরিবারের লোকজন সুস্থ থাকতে পারে না। সর্বোপরি একটাই কথা আমাদের, যে গতকাল যেই ভিডিওটায় পুরোপুরি সবার ছবি দেখা গেছে, যে ওর সাথে যারা জড়িত, কি ওদেরকে যারা পিটায়ে হত্যা করছে, হয়তো স্কুলের ভিতরে তাদের প্রায় সবার মুখ চিনা হয়ে গেছে, হয়তো প্রশাসনের লোকজন ওই ভিডিওটা তাদের নজরেও হয়তো গেছে। আমরা চাই যে প্রকৃত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, মাননীয় প্রধানমন্ত্রী উনি চাইলে অতি দ্রুত এটাকে বিচারের আওতায় আনতে পারবে। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনারা রাজনৈতিকভাবে এলাকায় কি কোনো দলকে সরাসরি সমর্থন করেন এরকম? না, আমরা কোনো দলের সমর্থনই করি না। তবে সুস্থ একটা বিচার বলতে এটাই যে আমরা তো সাধারণ মানুষ, বুঝছেন, আমরা যতটুকু এই যে যাটা আমাদের সন্তান হারাইছি, এখন আমরা ওই গণমাধ্যমে যেটুক দেখছি ওইটুক দেখেই কথা বলতেছি। আমাদের ওই পরিশেষে আমরা হয়তো অনেক গুছায় কথা বলতে পারবো না, তবে একটা কথাই আমাদের, যে ওই স্কুলের ভিতরে যারা আমাদের এই ভাগ্নে, আমার বোনের ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের ফাঁসি চাই। আমাদের এই কোনো মার কোলের উপর আর খালি না হয়। অন্য যে কজন আহত হয়েছে সে ব্যাপারে কি জানেন? সে ব্যাপারে বলতে যতদূর জানতে পারছি যে তারা হসপিটালে আছে, তাদের অবস্থা গুরুতর, একজন আহত বেশি গুরুতর, তাকে ঢাকা কোন এক হসপিটালে আছে, আর একজন ফরিদপুরে আছে, এর বাইরে আর জানি না। আচ্ছা, তাদেরকে কি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করা না, হচ্ছে? এটা আমরা আসলে জানি না। কি দেশে না দেশে এটা বলতে পারবো না, মানে জানি না। মানে যতটুকু জানি যে আমার বোনের জন্য ওই যেটা আমাদের মাননীয় মন্ত্রী করছে, তারপরে এবং কি ওই ঘটনার পরেও এসিলেন্ট, মানে উনি নিজে বাড়িতে এসে মানে খাবার অনেক কিছু আমাদের বাড়িতেও এসে দিয়ে গেছে। মানে চাউল ডাউল তেল লবণ এই সব কিছু খাবার দিয়ে গেছে, আমাদের বাড়ির এসে দিয়ে গেছে আমার বোনের। আচ্ছা, আর্থিকভাবে কথাটা আমি বলি, আর্থিকভাবে যতটুকু সহায়তা আপনারা পেয়েছেন আপনার এই সন্তানের জীবনের বিনিময়ে, তো সেটা টোটাল আপনারা জানেন সরকার তোমাদের 2 লাখ একটা গরু একটা ছাগল দিবে বলেছেন। তো আর্থিক যেটুকু সুবিধা আপনাদেরকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ভাষ্য অনুযায়ী সেটা পর্যন্ত পান। যদি পান এটুকু আপনাদের জন্য যথেষ্ট? আসলে যেটা হারাইছি আমরা মূলত, তবে সরকার আমাদের যতটুকুই করছে, আমাদের মাননীয় মন্ত্রী যতটুকু আমাদের আশ্বস্ত করছে, সে বলছে যে আরো আমরা আপনাদের পাশে আছি, যে সময় যেটা মানে যথেষ্ট চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য।
আসলে আপনাদের সন্তান যেহেতু মাননীয় মন্ত্রীর আমি কথা আপনাকে বলছে যে আপনাদের সরাসরি সন্তান তো প্রশ্ন ফেরত দিতে পারবো না। এর যে একটা বিচার ব্যবস্থা সুন্দর যাতে এদের সাজা হয়, সেই সরাসরি প্রশ্ন করেছেন। এদের যে যাতে যেভাবে মানে এইটাতে আপনি সর্বোচ্চ শাস্তি হয় সেটা আর কি আমাদের আশ্বাস তো করছে। ওকে, আমি সেটাই বললাম যে উনি যতটুকু আপনাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন, এটুক আপনাদের জন্য যথেষ্ট, তাই তো? আর কোন সহায়তা বা কোন কিছু প্রয়োজন? আসলে আমাদের তো সাহায্যটা ওটা বড় কথা নয়। আমাদের তো সন্ধান হারাইছি। আমাদের বিচারটাই হলো ওইটাই আমরা বড়। ওই পর্বটা আমরা আমরা শেষ করলাম। সর্বোচ্চ আমি এখন শুধু ওই আপনার অর্থনৈতিক জায়গাটাই করছি। যে আমরাও তো মানুষ, আপনারা মানুষ। আমরা জানি যে আপনার ২ টা সন্তান চলে গিয়েছে। তারা কাজ করত। এখন উনি তো একজন অসহায় মা, আপনার বোন। তো সেক্ষেত্রে উনাকে তো বাঁচতে হবে। যে দুজন চলে গেছে তারা তো গেলই। উনাকে তো বাঁচতে হবে। বাঁচার জন্য তো অবশ্যই আ টাকা তো লাগবেই। আমি সেই কথাটাই বলছি যে যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে আপনার চলবে, নাকি আপনাদের অর্থনৈতিক সমস্যাটাও আরো বা আপনাদের আরো সহায়তা প্রয়োজন কিনা? আমি আপনাদের বিচারের পার্টটা আমরা দর্শক শুনেছি। আপনারা বিচার চান, তাদের ফাঁসি চান। আমি অর্থনৈতিক জায়গাটাই শুধু জিজ্ঞেস করছিলাম। সেইটা কি আর পূরণ হওয়ার জায়গা? যেখানে হয়তো আপনারা জানেন কি বলছি যে আমার বোন আমার ওই সংসার থেকে আলাদা। যেহেতু এখন সে একটা সংসারে থাকলেও কিন্তু সেই সংসারও আমার বোনই করে না। আমার বোন আমার বাবার মানে আমাদের বাড়িতেই থাকে। ওরা ২ শয়তান এখন ২ শয়তান কাজের উপযুক্ত। তারাও মানে দেখি কথাবার্তা বলতে দেখছি। এখন তারা সিয়ানা হইছে। তার মাকে আশ্বাস করছে, "আমরা এখন বড় হয়ে গেছি। এখন আর তোমার কোনো কষ্ট নাই মা।" আমাদের সামনে এরকম কথাবার্তা বলছে কি বলা হয়েছে। এখন আসলেই আমার বোন তো নিঃস্ব হয়ে গেছে। এখন তার ৮ বছরের একটা সন্তান আছে। তাকে মানুষ করবে মানে কি দিয়ে কি করবে? সে কিভাবে তার সন্তানদের এখন তো সে মনে করেন যে কি বলবো পাগলপাড়া। এখন তাকে সান্ত্বনা দেব কি? ২ টা কথা ভালো বললে ২ টা কথা মানে কি বলে না বলে। আর এমন সিচুয়েশন এ আসলে তো কোনো মা স্বাভাবিক থাকতেও পারে না। হুম। আচ্ছা, যাই হোক, আ আমরা বিচার তো অবশ্যই চাই। আর বাংলাদেশের সব মানুষের কাছে আমাদের অনুরোধ, আমি হয়তো ওইটা নিয়ে অন্য আরেকটা অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাইতে পারি। আপাতত আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যারা যেইভাবে পারেন তাদের সাথে যোগাযোগ করে এই পরিবারটাকে যদি অর্থনৈতিক সহায়তা করেন, আমার মনে হয় উনাদের এটা এখন খুব প্রয়োজন। আমি মাঝখানে থাকতে চাচ্ছি না। ব্যবসা লেনদেনের বিষয়টা এটা জড়াই থাকতে না। আপনারা নিজেরা খুঁজে যদি ওনাদের কোনোভাবে পান, তাহলে ওনাদের কাছে আপনারা সাহায্য করবেন। আ স্থানীয় লোকজন যারা আছেন, নিশ্চয়ই বিত্তবান মানুষ আছেন। বাংলাদেশে অনেক আ সংগঠন আছে। সেই সংগঠনগুলো সরাসরি ফরিদপুরের আমরা কথা বলতে যে ফরিদপুরের মধুখালী, ডোমাইন এলাকাতে, সেখানে গেলে আমার মনে হয় ওনাদের ঠিকানা পেয়ে যাবেন। গিয়ে ওনাদের পরিবারটাকে সহায়তা করলে, আর সবশেষ বাংলাদেশ সরকার আ মানে না চাইতেও অনুরোধ করি যে একটা পরিবারের যদি এইটা গোয়েন্দা সংস্থা চালু হয়েই থাকে, পরিবারের একটা মায়ের ২ টা এই ২ টা সন্তানকে গুলিতে চক্রান্ত করা হলো, যে ষড়যন্ত্র করা হলো, যে নাটক সাজানো হলো, এর বিচার অবশ্যই আল্লাহ করবেন। পুলিশ প্রশাসন যারা যেখানে আছেন, বিচার করতে না পারেন, মনে হয় আপনাদের এটাও জানানো উচিত। কি হচ্ছে এখানে? সেটা মানুষের জানার অধিকার আছে। সবাই ভালো থাকবেন। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ, আমি অ্যালার্জিতে আক্রান্ত। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বিশেষ করে আশিকুল এবং আশাদুল আর মায়ের জন্য সবাই দোয়া করি আল্লাহ যেন আ এই ধরনের শোক সহ্য করার মতো ক্ষমতা দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।